আজকের আলোচনা মেটা বা ফেসবুক বিজ্ঞাপনের আধুনিক কৌশল নিয়ে। যারা ডিজিটাল মার্কেটিং করেন বা ধরুন নিজেদের ব্যবসার প্রসারের জন্য ফেসবুক বিজ্ঞাপন ব্যবহার করেন, তারা অনেকেই হয়তো লক্ষ্য করছেন পুরনো দিনের অনেক পদ্ধতি এখন আর আগের মতো ফল দিচ্ছে না। একদম ঠিক বলেছেন। পুরনো প্লেবুকে আটকে থাকলে এখনকার যুগে সাফল্য পাওয়াটা সত্যি কঠিন। আসলে আজ আমরা একটা ইউটিউব ভিডিওর ট্রান্সক্রিপ্টকে ভিত্তি করে আলোচনা করছি। হ্যাঁ, এই ভিডিওতে এমন একজন বিশেষজ্ঞ তার মতামত আর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন, যিনি বিলিয়ন ডলারেরও বেশি ফেসবুক বিজ্ঞাপনে খরচ করার অভিজ্ঞতা রাখেন। সুতরাং তার কথায় তো মনোযোগ দেওয়াই উচিত। অবশ্যই। আমাদের এই আলোচনার লক্ষ্যটা হলো কিভাবে শুধু কিছু স্বল্পমেয়াদী মেট্রিক্স, যেমন ধরুন সিপিএ কস্ট পার অ্যাকুইজিশন বা আরওএস রিটার্ন অন অ্যাড স্পেন্ড, এগুলোর ওপর অন্ধভাবে নির্ভর না করে ব্যবসাকে দীর্ঘমেয়াদী আর টেকসইভাবে বাড়ানো যায় সেই বিষয়ে একটা স্বচ্ছ ধারণা তৈরি করা। আমরা কিছু খুব সাধারণ কিন্তু মারাত্মক ভুল সেগুলো চিহ্নিত করার চেষ্টা করব। আর দেখব কিভাবে একটা কার্যকর, লাভজনক আর সবচেয়ে জরুরি স্কেলেবল বা প্রসারণযোগ্য বিজ্ঞাপন মডেল তৈরি করা যায়। হ্যাঁ, ঠিক। চলুন তাহলে শুরু করা যাক সেই পুরনো কৌশলগুলোর সমস্যাগুলো দিয়েই, কেন সেগুলো আজকের দিনে যথেষ্ট নয়। দেখুন, প্রথমেই যে বিষয়টা চোখে পড়ে তা হলো অনেক বিজ্ঞাপনদাতা তারা এখনও কয়েক বছর আগের ধ্যানধারণা বা কৌশলই ব্যবহার করছেন। ফলে কি হচ্ছে, তারা আশানুরূপ ফল পাচ্ছেন না। ঠিক। আর ব্যবসাকে স্কেল করা বা বড় করাটা তাদের কাছে একটা বিরাট রহস্যময় বা প্রায় অসম্ভব কাজ বলে মনে হচ্ছে। স্কেলিং শব্দটা শুনলেই যেন একটা আতঙ্ক কাজ করে। এইখানেই তো মূল সমস্যাটা। অনেকেই পারফরমেন্স বা কার্যকারিতা আর গ্রোথ বা বৃদ্ধি এই দুটো বিষয়কে না একদম গুলিয়ে ফেলেন। আচ্ছা। বিজ্ঞাপনদাতারা খুব স্বাভাবিকভাবেই সিপিএ কমানো বা আরওএস বাড়ানোর মতো মেট্রিক্সের পেছনে ছোটেন। এগুলো হয়তো নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট বাজেটে একটা ভালো পারফরমেন্স দেখাতে পারে, বিজ্ঞাপনটা দক্ষতার সাথে চলছে বলে মনে হতে পারে আর কি। দেখতে ভালো লাগে সংখ্যাগুলো। হ্যাঁ, কিন্তু এই মেট্রিক্সগুলো কখনোই ব্যবসার দীর্ঘমেয়াদী টেকসই বৃদ্ধির গ্যারেন্টি দেয় না, একদমই না। তাহলে এই যে একটা খুব জনপ্রিয় ধারণা আছে না, একটা উইনিং অ্যাড খুঁজে বের করা, সুপার সফল বিজ্ঞাপন যার পেছনে প্রায় সবাই ছোটেন, সেটার সমস্যাটা আসলে কোথায়? কেন একটা দারুণ পারফর্ম করা বিজ্ঞাপন সবসময় ব্যবসার বৃদ্ধি নিশ্চিত করে না? সমস্যাটা বেশ গভীর। দেখুন, এই উইনিং অ্যাডের পুরো ধারণাটাই মূলত অ্যাট্রিবিউশন মডেলের ওপর ভিত্তি করে তৈরি, স্কেলিং বা ব্যবসার প্রকৃত প্রসারের উপর নয়। অ্যাট্রিবিউশন মডেল প্ল্যাটফর্ম বলছে যে কোন বিজ্ঞাপনটা কাজ করেছে। ঠিক। অ্যাট্রিবিউশন ফেসবুক বা ধরুন অন্য প্ল্যাটফর্ম চেষ্টা করে বের করতে যে কোন নির্দিষ্ট বিজ্ঞাপনটা দেখে বা ক্লিক করে একজন কাস্টমার শেষ পর্যন্ত পণ্যটি কিনলেন। প্ল্যাটফর্ম তখন ওই বিজ্ঞাপনটিকে কৃতিত্ব দেয়। আচ্ছা, এই বিজ্ঞাপনটাই সেল এনে দিয়েছে, এরকম আর কি। হ্যাঁ, এবং কম বাজেটে এটা খুব আকর্ষণীয় লাগতে পারে। একটা বিজ্ঞাপন হয়তো খুব কম সিপিএ বা খুব বেশি আরওএস দেখাচ্ছে, কিন্তু এটা আসলে কি পরিমাপ করছে? কি করছে? এটা মূলত পরিমাপ করছে যে আপনার বিজ্ঞাপনটি কত দক্ষতার সাথে এমন কাউকে খুঁজে বের করে দেখিয়েছে, যিনি হয়তো ইতিমধ্যেই আপনার পণ্য বা সেবাটি কেনার জন্য প্রায় প্রস্তুত ছিলেন। ও আচ্ছা, যেমন কেউ হয়তো গুগলে সার্চ করেছে বা আগে ওয়েবসাইটে এসেছে। একদম। ধরুন কেউ আপনার ব্র্যান্ড নাম দিয়ে গুগল সার্চ করেছে, আপনার ওয়েবসাইটে আগে এসেছে, বা ধরুন আপনার প্রতিযোগীর পেজ ভিজিট করেছে। এদের কাছে বিজ্ঞাপন দেখালে তো কেনার সম্ভাবনা বেশিই থাকে, তাই না? হ্যাঁ। তাই সিপিএ কম, আরওএস বেশি। কিন্তু যখন স্কেল করার চেষ্টা করা হয়, বাজেট বাড়ানো হয়, তখন কি ঘটে? তখনই মডেলটা ভেঙে পড়ে। কারণ যখন আপনি বাজেট দ্বিগুণ বা তিনগুণ করেন, তখন প্ল্যাটফর্মকে তো বিজ্ঞাপনটা আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিতে হয়। হ্যাঁ, নতুন লোকের কাছে। ঠিক। এই নতুন দর্শকদের মধ্যে কেনার জন্য প্রস্তুত থাকা মানুষের শতাংশ স্বাভাবিকভাবে অনেক কম থাকে। এদের মধ্যে অনেকেই হয়তো আপনার ব্র্যান্ড বা পণ্য সম্পর্কে প্রথমবার শুনছে। ফলে অ্যাট্রিবিউশন মডেল অনুযায়ী আপনার প্রতি বিক্রির খরচ সিপিএ বাড়তে শুরু করে এবং আরওএস কমতে থাকে। যে বিজ্ঞাপনটিকে আপনি উইনিং ভাবছিলেন সেটা আর আগের মতো পারফর্ম করে না, মডেলটা কাজ করে না তখন। উৎসের ট্রান্সক্রিপ্টে একটা চমৎকার উপমা ব্যবহার করা হয়েছে।
এটা অনেকটা ম্যারাথন দৌড়ের ২৫তম মাইলে পৌঁছে এক গ্লাস জল পাওয়ার মতো, তাই না? হ্যাঁ হ্যাঁ জলটা সেই মুহূর্তে খুব দরকারি মনে হয়, দৌড়াতে সাহায্যও করে, কিন্তু পুরো ম্যারাথনটা সফলভাবে শেষ করার মূল কারণ কিন্তু ওই এক গ্লাস জল নয়। একেবারে সঠিক উপমা, একদম ঠিক। আসল খেলাটা তো ২৫ মাইলের জল পাওয়া নয়। আসল খেলাটা হলো প্রতিদিন এমনভাবে ট্রেনিং করা যাতে আপনি ২৬.২ মাইল দৌড়ানোর সক্ষমতা অর্জন করেন। কেক। বিজ্ঞাপনদাতারা প্রায়শই এই ২৫তম মাইলের জলের কম সিপিএ বেশি আরওএস পেছনে ছোটেন, কিন্তু তারা আজকের এবং বিশেষ করে ভবিষ্যতের মোট ভ্যালু বা ব্যবসার সামগ্রিক মূল্যের হিসাবটা করেন না। যদি বাজেট বাড়ালে আপনার তথাকথিত উইনিং অ্যাড টিকতে না পারে, মানে মুখ থুবড়ে পড়ে, তাহলে সেটাকে কি সত্যি উইনিং বলা যায় বলুন? না, তা তো যায় না। এটা হয়তো একটা ভালো রেসের ঘোড়া যা আপনাকে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত এনে দিয়েছে, কিন্তু চাঁদে যেতে হলে আপনার রকেট দরকার, ঘোড়া নয়। স্কেলিংয়ের জন্য ভিন্ন মানসিকতা, ভিন্ন কৌশল প্রয়োজন। বোঝা গেল। তাহলে বিজ্ঞাপনদাতারা মূলত কোন সাধারণ ফাঁদগুলোতে পা দেন, যার জন্য স্কেলিং বা ব্যবসার টেকসই বৃদ্ধি অর্জন করাটা এত কঠিন হয়ে পড়ে? আমাদের উৎসের বিশেষজ্ঞ দুটো প্রধান ফাঁদের কথা বলেছেন। প্রথম ফাঁদটা হলো বিজ্ঞাপনের মাধ্যমে লাভ তৈরি করার চেষ্টা করা। মানে তাদের হয়তো একটা বিজনেস মডেল আছে যা এখনো নিজে থেকে লাভজনক নয়, বা ধরুন সবেমাত্র চলছে। তারা তখন বিজ্ঞাপন খরচ করে দেখার চেষ্টা করেন যে আচ্ছা এই মডেলটাকে লাভজনক করা যায় কিনা। ওহ, বিজ্ঞাপন দিয়ে ব্যবসাকে লাভজনক বানানোর চেষ্টা। হ্যাঁ, এটা আসলে অনেকটা টাকা দিয়ে একটা কার্যকরী বিজনেস মডেলের বৈধতা বা ভ্যালিডেশন কেনার চেষ্টা করার মতো। দেখুন, বিজ্ঞাপন কিন্তু কোনো জাদুদণ্ড নয় যে একটা অলাভজনক ব্যবসাকে রাতারাতি লাভজনক করে তুলবে। তা তো বটে। বিজ্ঞাপন কাজ করে একটা ইতিমধ্যে কার্যকরী মডেলকে প্রসারিত বা অ্যাম্প্লিফাই করতে। এটাই মূল। আর দ্বিতীয় ফাঁদটা কি? দ্বিতীয় ফাঁদ হল ভুল মেট্রিক্সের পেছনে ছোটা, যা আমরা একটু আগেই আলোচনা করছিলাম। ওই সিপিএ, আরওএস। হ্যাঁ, যেমন শুধু কম সিপিএ বা বেশি আরওএস অর্জনের প্রতিযোগিতায় মত্ত থাকা। তারা এটা বোঝেন না বা উপেক্ষা করেন যে এই সংখ্যাগুলো প্রায়শই স্কেলেবল বা বর্ধনযোগ্য নয়। মানে ৫০০ টাকা দৈনিক বাজেটে যে সিপিএ বা আরওএস পাওয়া যায়, ৫,০০০ টাকা বা ধরুন ৫০,০০০ টাকা দৈনিক বাজেটে সেটা ধরে রাখা প্রায় অসম্ভব, যদি না ব্যবসার ভেতরের মূল কাঠামোটা ঠিক থাকে। তার মানে দাঁড়াচ্ছে, একদল বিজ্ঞাপনদাতা চেষ্টা করছেন এমন একটা ব্যবসায়িক মডেলকে জোর করে লাভজনক করতে, যেটা আসলে লাভজনক হওয়ার জন্য তৈরিই নয়। ঠিক। আর অন্য দলের ব্যবসা হয়তো ভালোই চলছে, কিন্তু তারা ভুল জিনিস অপটিমাইজ করছেন, এমন কিছু মেট্রিক্স যা দেখতে ভালো কিন্তু ব্যবসার আসল বৃদ্ধিতে সাহায্য করে না। দুটো পথই দীর্ঘমেয়াদে টেকসই নয় দেখছি। একদম ঠিক বলেছেন। সারমর্ম হল, আপনার যদি একটি ইতিমধ্যে কার্যকরী বিজনেস মডেল থাকে, মানে আপনার পণ্য বা সেবার চাহিদা আছে, মানুষ কিনছে এবং সন্তুষ্ট হচ্ছে, তবে সেই মডেলের জন্য আরও বেশি সুযোগ তৈরি করতে আপনার অর্জিত লাভের একটা অংশ বিজ্ঞাপনে পুনর্বিনিয়োগ করা উচিত। ধরুন বিভিন্ন অ্যাড ফরম্যাট নিয়ে পরীক্ষা করা, নতুন নতুন প্লেসমেন্ট খোঁজা, এগুলো সবই বলতে গেলে গৌণ। পুরনো কৌশলে বিজ্ঞাপনদাতারা ওই ২৫তম মাইলে জল বিতরণের দক্ষতা নিয়ে প্রতিযোগিতা করছিলেন, কিন্তু আসল খেলাটা হলো প্রতিদিন আরও দূরে দৌড়ানোর ক্ষমতা বাড়ানো, মানে ব্যবসার মূল ইঞ্জিনটাকে শক্তিশালী করা। তাহলে সঠিক পথটা কি হওয়া উচিত? যদি স্বল্পমেয়াদী সিপিএ বা আরওএস এর পেছনে না ছুটি, তাহলে দীর্ঘমেয়াদী বৃদ্ধির জন্য কোথায় মনোযোগ দিতে হবে? কোন মেট্রিক্স বা কোন দিকে ফোকাস করা উচিত? ফোকাস করতে হবে ব্যবসার মূল আয়ের উৎসের দিকে। নিজেকে খুব সহজ একটা প্রশ্ন করতে হবে, গ্রাহক যখন টাকাটা দিচ্ছেন বা কেনার সিদ্ধান্ত নিচ্ছেন, তার ঠিক আগের মুহূর্তে কি ঘটছে? কোন অফারটা তারা গ্রহণ করছেন? কোন পণ্য বা সেবাটা কিনছেন? মানে একদম কোর ট্রানজ্যাকশনটা। হ্যাঁ, সেই নির্দিষ্ট লেনদেন বা প্রক্রিয়াটাকেই চিহ্নিত করতে হবে, এবং সেটাকেই আরও বেশি পরিমাণে, আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এখানে একটা বিষয় আসে, নিজের ব্যবসার পারফরমেন্স বোঝা। উৎসের বিশেষজ্ঞ বলছেন, ইন্ডাস্ট্রির বেঞ্চমার্কের সাথে নিজের পারফরমেন্স তুলনা করাটা জরুরি। যেমন ধরুন, আপনার ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে ১০০ জন ভিজিটর এলে গড়ে ৩ জন কেনেন, মানে কনভার্সন রেট ৩%। আর আপনার ইন্ডাস্ট্রির গড় কনভার্সন রেট হয়তো ১%।
তাহলে তো আপনার কনভার্সন রেট ভালোই। হ্যাঁ, গড়ের চেয়ে ভালো। তখন বুঝতে হবে আপনার সমস্যাটা ল্যান্ডিং পেজের পারফরমেন্সে নয়। আপনার সমস্যা হলো যথেষ্ট সংখ্যক মানুষ আপনার পেজে আসছে না। আপনার দরকার আরও বেশি টার্গেটেড ট্রাফিক। অর্থাৎ সেক্ষেত্রে আরও ভালো বিজ্ঞাপন বা আরও ভালো অফার তৈরির চেয়ে জরুরি হল বর্তমান বিজ্ঞাপন ও অফারকে আরও বেশি সঠিক মানুষের কাছে পৌঁছানো। ঠিক। যদি আপনার ল্যান্ডিং পেজ ধরা যাক 10% হারে কনভার্ট করে, যা অবিশ্বাস্য রকম ভালো, তাহলে আপনার আরও আকর্ষণীয় বিজ্ঞাপনের ডিজাইন বা আরও ভালো কপিরাইটিংয়ের দরকার নেই। আপনার দরকার আরও অনেক বেশি চোখ যারা ওই অসাধারণ ল্যান্ডিং পেজটা দেখবে। এমনকি যদি ট্রাফিক 3 গুণ বাড়ানোর ফলে আপনার কনভার্সন রেট অর্ধেক হয়ে 5% হয়ে যায়, তাহলেও কিন্তু আপনার মোট বিক্রি এবং আয় আগের চেয়ে অনেক বেশি হবে। ঠিক। কিন্তু উল্টো দিকে যদি আপনার কনভার্সন রেট 1%-এরও নিচে থাকে, তাহলে সেখানে যত ট্রাফিকই পাঠান না কেন, আপনার ব্যবসার লাভজনক হওয়া কঠিন, কারণ গণিতটাই ভাঙা। তখন লাভ হবে না। সেক্ষেত্রে আপনার মনোযোগ দিতে হবে ট্রাফিকের কোয়ালিটি বাড়ানোর দিকে অথবা ল্যান্ডিং পেজের অভিজ্ঞতা বা অফার উন্নত করার দিকে। ভাঙা গণিতকে স্কেল করা যায় না। স্কেল করার আগে ভিত্তিটা ঠিক করতেই হবে। উৎসে একটা অসাধারণ উদাহরণ দেওয়া হয়েছে এই প্রসঙ্গে। ম্যানহ্যাটনের একটি নামী স্টেক হাউসের। তারা হয়তো $2 খরচ করে বানানো একটা সাইড স্যালাড $20 বিক্রি করে তাৎক্ষণিক বেশ ভালো মার্জিন বা লাভ করে। কিন্তু এটাই কি তাদের ব্যবসার মূল চালিকা শক্তি? না, না, একদমই না। তাদের আসল আকর্ষণ, তাদের ব্যবসার মূল ভিত্তি হলো তাদের অসাধারণ স্টেক। এটাই তাদের হিরো অফার। স্টেক। হ্যাঁ, এই স্টেক যারা একবার খান, মুগ্ধ হন, তারা বারবার ফিরে আসেন। হয়তো প্রথমবার যখন কেউ এসে স্টেক অর্ডার করেন, তখন রেস্টুরেন্টের লাভ খুব কম হয় বা হয়তো কোনো লাভই হয় না। কিন্তু এখানেই দীর্ঘমেয়াদী কৌশলের মজা। কিভাবে? যারা স্টেকটা ভালোবেসে ফেলেন, তারা আবার আসবেন। শুধু তাই নয়, তারা হয়তো বন্ধুদের বা পরিবারকেও সাথে নিয়ে আসবেন। ঠিক। এবং এই দ্বিতীয়, তৃতীয় বা তার পরের বার তাদের ফিরিয়ে আনতে রেস্টুরেন্টের মার্কেটিং খরচ প্রায় শূন্য, কারণ তারা ইতিমধ্যেই আপনার ভক্ত হয়ে গেছেন। ব্যবসার ভিত্তিটা তৈরি হওয়া উচিত এই বারবার ফিরে আসা গ্রাহকদের উপর, শুধুমাত্র একবার সস্তায় সালাদ কিনে চলে যাওয়া গ্রাহকদের উপর নয়। এই ধারণাটাকেই উৎসে বলা হচ্ছে সেল দ্য স্টেক, নট দ্য সিজল। অর্থাৎ আপনার মূল পণ্য বা হিরো অফারটি বিক্রি করুন, সেটার চাকচিক্য বা সাইড ডিশের তাৎক্ষণিক লাভের দিকে অতিরিক্ত মনোযোগ না দিয়ে। একদম। এই হিরো অফারটাই আপনার ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহের ইঞ্জিন তৈরি করে। আর মনে রাখতে হবে, ব্যবসার স্কেলিংয়ের জন্য অ্যাট্রিবিউটেড প্রফিট বা কোনো বিজ্ঞাপন থেকে কত লাভ হলো সেই হিসাবে চেয়ে মোট ক্যাশ ফ্লো বা ব্যবসায় কত টাকা ঢুকছে এবং থাকছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ক্যাশ ফ্লো। হ্যাঁ, ক্যাশ ফ্লো থাকলেই আপনি বিজ্ঞাপনে বিনিয়োগ চালিয়ে যেতে পারবেন, ব্যবসাকে বড় করতে পারবেন। এখানেই Dave Forty, স্যাম ওভেন্স, অ্যালেক্স হরমোজি, গ্যারি ভির মতো অনেক সফল উদ্যোক্তা বা মার্কেটারের দর্শন মিলে যায়। তারা প্রায় একই কথা বলেন, ফোকাস করো এক অফার, এক অডিয়েন্স, এক প্ল্যাটফর্মের উপর। এক অফার, এক অডিয়েন্স, এক প্ল্যাটফর্ম। হ্যাঁ, আপনার সেরা অফারটিকে আপনার সেরা গ্রাহকের কাছে পৌঁছানোর প্রক্রিয়াটিকে নিখুঁত করুন, তারপর শুধু সেটার পরিমাণ বাড়ান। বেশ, তাহলে যখন এই সেরা অফার, স্টেক এবং সেরা গ্রাহক যারা বারবার ফিরে আসে চিহ্নিত হয়ে গেল, তখন স্কেলিংয়ের বিষয়টা কিভাবে কাজ করে? এর পেছনের গণিতটা যদি একটু সহজ করে বুঝিয়ে বলেন। যখন আপনার স্টেক আর স্টেক প্রেমী গ্রাহক চিহ্নিত, তখন বাকিটা আসলেই বেশ সরল গণিত। আপনার একমাত্র লক্ষ্য হওয়া উচিত এটা নিশ্চিত করা যে আপনার ব্লেন্ডেড নেট গড় অর্ডার ভ্যালু এওভি যেন আপনার ব্লেন্ডেড নেট গড় কস্ট পার সেল সিপিএর চেয়ে বেশি থাকে। এখানে দুটো টার্ম এলো, ব্লেন্ডেড নেট এওভি আর ব্লেন্ডেড নেট সিপিএ। এগুলো একটু ব্যাখ্যা করা দরকার। একটু সহজ করে যদি বলেন। অবশ্যই। ব্লেন্ডেড মানে হলো আমরা শুধু ফেসবুক বা কোনো একটা নির্দিষ্ট বিজ্ঞাপন চ্যানেলের হিসাব দেখছি না, আমরা দেখছি সমস্ত উৎস। মানে ধরুন অর্গানিক সার্চ, ডাইরেক্ট ট্রাফিক, ইমেল মার্কেটিং, অন্যান্য বিজ্ঞাপন চ্যানেল ইত্যাদি। সব মিলিয়ে মোট আয় এবং মোট বিজ্ঞাপনী ব্যয়ের সামগ্রিক চিত্র। আচ্ছা, সব মিলিয়ে। হ্যাঁ, আর নেট মানে হলো আমরা মোট আয়ের হিসাব করার সময় রিফান্ড বা বাতিল হয়ে যাওয়া অর্ডারগুলো বাদ দিচ্ছি, মানে আসল লাভ বা বিক্রির হিসাব করছি। ঠিক। একইভাবে নেট সিপিএ মানে হল সমস্ত বিজ্ঞাপন খরচ বিলিয়ে প্রতিটা সফল বিক্রির জন্য গড়ে কত খরচ হচ্ছে,
সুতরাং সোজা কথায় সমস্ত উৎস থেকে আসা মোট নেট আয় যেন মোট বিজ্ঞাপন খরচের চেয়ে বেশি থাকে, আর প্রতিটা গড় বিক্রয় মূল্য যেন সেই বিক্রয়টি আনতে হওয়া গড় খরচের চেয়ে বেশি হয়। অর্থাৎ মূল লক্ষ্য হল আপনার সেরা গ্রাহককে আপনার সেরা অফারটি, মানে যেটা তাকে বারবার ফিরিয়ে আনবে এবং যার এওভি যথেষ্ট ভালো, সেটা কেনার জন্য যত বেশি সম্ভব খরচ করার সক্ষমতা অর্জন করা আর নিশ্চিত করা যে সামগ্রিকভাবে আপনি লাভজনক থাকছেন। একেবারেই তাই। আপনি আসলে আপনার সবচেয়ে লাভজনক লেনদেনটির পরিমাণ বা ভলিউম স্কেল করছেন। যখন এই গণিতটা ঠিক থাকে, ব্ল্যান্ডেড নেট এওভি, ব্ল্যান্ডেড নেট সিপিএ, তখন আপনি আপনার লাভের একটা অংশ পুনর্বিনিয়োগ করতে পারেন ঠিক একই ধরনের আরও গ্রাহক আনার জন্য। মজার বিষয় হল, এই পদ্ধতিতে যখন আপনি স্কেল করতে শুরু করেন, তখন প্রথমবার গ্রাহক অধিগ্রহণের খরচ, মানে ফার্স্ট টাইম কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, সময়ের সাথে সাথে কম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কেন কম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? খরচ তো লাগছেই। কারণ আপনার বারবার হওয়া লাভজনক লেনদেনের সংখ্যা বাড়তে থাকে। ধরুন, প্রথমবার গ্রাহক আনতে আপনার ১০০ টাকা খরচ হলো এবং লাভ হলো ৫০ টাকা। কিন্তু সেই গ্রাহক যদি পরের ১ বছরে আরও ৫ বার কেনেন এবং প্রতিবার ৫০ টাকা লাভ হয়, ও আচ্ছা। তাহলে ওই প্রথম ১০০ টাকা খরচটা দীর্ঘমেয়াদে তেমন বড় ব্যাপার থাকে না। আপনার মোট বিক্রির একটা বড় অংশ আসতে শুরু করে পুরনো বিশ্বস্ত গ্রাহকদের কাছ থেকে, যাদের ফিরিয়ে আনতে খরচ প্রায় নেই বললেই চলে। অর্থনীতিতে এই বিষয়টাকে বলে ডিক্রিজিং মার্জিনাল কস্ট অফ অ্যাকুইজিশন। ডিক্রিজিং মার্জিনাল কস্ট অফ অ্যাকুইজিশন, এই টার্মটা একটু বুঝিয়ে বলবেন? বেশ ইন্টারেস্টিং লাগছে। এর মানে হল, আপনার সিস্টেমে যত বেশি বিশ্বস্ত এবং বারবার কেনা গ্রাহক তৈরি হবে, প্রতিটি নতুন গ্রাহককে সেই দলে অন্তর্ভুক্ত করার জন্য আপনার গড় খরচ তত কমতে থাকবে। গড় খরচ কমবে কিভাবে? কারণ আপনার মোট মার্কেটিং বাজেট তখন শুধু নতুন গ্রাহক আনার জন্যই খরচ হচ্ছে না, পুরনো গ্রাহকদের থেকে আসা লাভও আপনার ক্ষমতা বাড়াচ্ছে। ওই যে স্টেক হাউসের উদাহরণে বলছিলাম, প্রথমবার স্টেক খাওয়াতে লাভ কম হলেও দ্বিতীয়বার আনতে খরচ প্রায় শূন্য। যত বেশি লোক দ্বিতীয়বার তৃতীয়বার আসছে, তত আপনার নতুন একজনকে প্রথমবার আনার জন্য খরচ করার ক্ষমতা বাড়ছে, কারণ আপনার মোট লাভ বাড়ছে। এর ফলে কি ওই লাভজনক বৃদ্ধির চক্র বা ফ্লাইহুইল তৈরি হয়, যার কথা বলা হচ্ছিল? একদম, এটাই সেই ফ্লাইহুইল। ভাবুন, একটা ভারী চাকার মতো, যেটাকে প্রথমে একবার ঘোরাতে বেশ কষ্ট হয়, হ্যাঁ। কিন্তু একবার এটা ঘুরতে শুরু করলে নিজের গতিতেই ঘুরতে থাকে, আর পরে সামান্য একটু ধাক্কা দিলেই এর গতি আরও বেড়ে যায়। এখানে আপনার হিরো অফার এবং বারবার ফিরে আসা বিশ্বস্ত ক্রেতারাই হল সেই ফ্লাইহুইলের মূল শক্তি, যারা চাকাটাকে ঘোরাতে সাহায্য করছে। ঠিক, যা আপনার ব্যবসাকে ক্রমাগত এগিয়ে নিয়ে যায়। এই বৃদ্ধিটা তখন অনেক বেশি টেকসই, পরিমাপযোগ্য এবং অনুমানযোগ্য হয়ে ওঠে। আপনি তখন আর প্রতিদিনের সিপিএ বা আরওএস দেখে দুশ্চিন্তায় ভোগেন না, বরং দীর্ঘমেয়াদী বৃদ্ধির দিকে মনোযোগ দিতে পারেন। তার মানে পুরো প্রক্রিয়াটাকে আসলে অনেক সরল করে ফেলার কথা বলা হচ্ছে। হাজারটা জিনিস চেষ্টা না করে একটা জিনিসে মনোযোগ দেওয়া। ঠিক ধরেছেন। হাজারটা ভিন্ন ভিন্ন বিজ্ঞাপন দিয়ে, হাজার রকমের গ্রাহককে টার্গেট করে, হাজারটা ভিন্ন ভিন্ন পণ্য বা সেবা, হাজারটা ভিন্ন ভিন্ন কারণে বিক্রি করার যে জটিলতা, সেই জটিলতা থেকে বেরিয়ে আসতে হবে। এর পরিবর্তে আপনার ফোকাস হওয়া উচিত আপনার ব্যবসার সবচেয়ে লাভজনক লেনদেন কোনটি, সেটাকে যতটা সম্ভব সহজলভ্য করা এবং সেই লেনদেনটিকে আপনার মোট আয়ের একটা সিংহভাগে পরিণত করা। মনে রাখবেন, সিম্পল স্কেলস, কমপ্লেক্স ফেলস। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। সিম্পল স্কেলস, কমপ্লেক্স ফেলস। সরলতাই বৃদ্ধি পায়, জটিলতা ব্যর্থ হয়। এর একটা বাস্তব উদাহরণ যদি দেন, মানে কিভাবে এটা কাজ করে? ভাবুন তো, একজন অনলাইন বিক্রেতার কথা। তার হয়তো ৫০টা ভিন্ন প্রোডাক্ট আছে। তিনি চেষ্টা করছেন ৫০টা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা বিজ্ঞাপন বানাতে, ভিন্ন ভিন্ন অডিয়েন্স টার্গেট করতে, প্রতিদিন ১০ বার অ্যাড কপি বদলাতে, নতুন নতুন ইন্টারেস্ট গ্রুপ টেস্ট করতে। বাপরে, এটা তো বিশাল ঝামেলার কাজ। হ্যাঁ, এটা কতটা জটিল একটা প্রক্রিয়া শুধু ট্র্যাক রাখা আর অপটিমাইজ করার জন্য। ফলাফল, হয়তো কোনোটাতেই সেভাবে স্কেল করতে পারছেন না, কারণ মনোযোগ আর বাজেট দুটোই ভাগ হয়ে যাচ্ছে। ঠিক। এর চেয়ে তিনি যদি তার সবচেয়ে জনপ্রিয় এবং লাভজনক ৫টা প্রোডাক্ট বা হয়তো একটাই হিরো প্রোডাক্ট চিহ্নিত করে, সেটার জন্য সেরা গ্রাহক কারা সেটা বুঝে তাদের কাছে পৌঁছানোর একটা প্রমাণিত প্রক্রিয়া তৈরি করেন,
এবং তারপর শুধু সেই প্রক্রিয়াটার বাজেট বাড়াতে থাকেন। তাহলে তাহলে সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ প্রক্রিয়াটা সরল, পরিমাপযোগ্য এবং নিয়ন্ত্রণযোগ্য। ফোকাসটা ঠিক থাকে। কোন প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে এই সরল মডেলে? কাজটা আসলেই অনেক ফোকাসড হয়ে যায়। উৎসের বিশেষজ্ঞের মতে মাত্র ৩টি সহজ প্রশ্নের উত্তর নিয়মিত খুঁজতে হবে। 3টে প্রশ্ন কি কি? ১. আপনার ব্যবসার মূল চালিকা শক্তি যে হিরো অফার, সেটা কেনার জন্য কত ধরনের বা সেগমেন্টের গ্রাহককে আপনার টার্গেট করতে হবে। যদি আপনার হিরো অফার খুব নির্দিষ্ট হয়, তাহলে এই সংখ্যাটা সম্ভবত খুব বেশি হবে না। আচ্ছা, 2 নম্বর? ২. এই প্রতিটি গ্রাহক সেগমেন্টকে অর্জন করার জন্য আপনি নেট ভিত্তিতে সর্বোচ্চ কত টাকা খরচ করতে সক্ষম বা রাজি আছেন, মানে আপনার অ্যালাউয়েবল সিপিএ কত। ঠিক আছে। আর 3 নম্বর? এবং ৩. এই খরচ করার সক্ষমতা বা অ্যালাউয়েবল সিপিএ কিভাবে সময়ের সাথে সাথে আরও বাড়ানো যায়, হয়তো পণ্যের দাম বাড়িয়ে বা গড় অর্ডার ভ্যালু বাড়িয়ে বা ধরুন বারবার কেনার হার বাড়িয়ে। এইটুকুই, মানে ফোকাসটা এই 3টা প্রশ্নের মধ্যেই থাকছে। আর স্কেলিংয়ের সিদ্ধান্তগুলো, মানে কখন বাজেট বাড়াতে হবে কখন নয়, সেগুলো কিভাবে নিতে হবে? স্কেলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার মূল মন্ত্রটা খুবই সরল এবং প্রতিদিন ব্যবহারযোগ্য। প্রতিদিন সকালে নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, আমি কি আগামীকালকের জন্য আজকের চেয়ে বেশি টাকা বিজ্ঞাপনে খরচ করতে পারি, এবং তাতেও কি আমার ব্লেন্ডেড নেট এওভি, ব্লেন্ডেড নেট সিপিএ থাকবে? আচ্ছা, যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে বাজেট বাড়ান, আত্মবিশ্বাসের সাথে বাড়ান। যদি উত্তর না হয়, তাহলে বাজেট বাড়ানোর আগে সমস্যাটা কোথায় সেটা খুঁজে বের করে সমাধান করতে হবে। কি ধরনের সমস্যা হতে পারে যার উত্তর না আসবে? একটু উদাহরণ দেবেন? ধরুন, সমস্যাটা কি লেনদেনের পরিমাণে, মানে যথেষ্ট বিক্রি হচ্ছে না যার ফলে গড় সিপি অনেক বেশি মনে হচ্ছে? হতে পারে। অথবা সমস্যাটা কি গড় অর্ডার ভ্যালুতে, প্রতিটি বিক্রিতে লাভ কি এতই কম যে বেশি সিপি এফোর্ড করা যাচ্ছে না? এটাও হতে পারে। নাকি আপনি ভুল মানুষের কাছে বিজ্ঞাপন দেখানোর জন্য বেশি টাকা খরচ করে ফেলছেন, যারা আসলে আপনার হিরো অফারের আদর্শ গ্রাহক নন? টার্গেটিংয়ের সমস্যা। হ্যাঁ, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতে হবে এবং সমাধান করতে হবে। আর মনে রাখতে হবে, এই সব হিসাবই করতে হবে নেট ব্লেন্ডেড বা সামগ্রিক নেট ভিত্তিতে। অর্থাৎ মোট কত টাকা ব্যবসায় এলো, সব উৎস মিলিয়ে, রিফান্ড বাদ দিয়ে, আর বিজ্ঞাপনে মোট কত টাকা গেল এবং মোট কতগুলো সফল লেনদেন হলো, একদম পরিষ্কার হিসাব। বাজেট বাড়ানোর কোনো নিয়ম বা রুটিন আছে কি? মানে হুট করে বাড়িয়ে দেওয়া কি ঠিক? বাজেট বাড়ানোরও একটা খুব সাধারণ কিন্তু কার্যকর রুটিনের কথা বলা হয়েছে উৎসে। সেটা হলো, হুট করে বাজেট দ্বিগুণ না করে সপ্তাহে ৩ বার, ধরুন সোমবার, বুধবার, শুক্রবার 5% বা 10% করে বাজেট বৃদ্ধি করা। অল্প অল্প করে। হ্যাঁ, অল্প অল্প করে, নিয়মিত। এভাবে করলে আপনি হঠাৎ করে পারফরম্যান্সের পতনের ঝুঁকি কমাবেন এবং একটা অনুমানযোগ্য টেকসই বৃদ্ধির ধারা তৈরি করতে পারবেন। তখন আপনার প্রধান কাজটা হয়ে দাঁড়াবে ওই হ্যাঁ উত্তরটাকে প্রতিদিন রক্ষা করা। আর না বলার কারণগুলোকে দূর করা। ঠিক। যে কারণগুলোর জন্য না বলতে হতে পারে সেগুলোকে আগে থেকেই চিহ্নিত করে সমাধান করা। আপনি তখন পারফরম্যান্সের পেছনে দৌড়াচ্ছেন না, বরং বৃদ্ধি ডিজাইন করছেন। এটাই পার্থক্য। অসাধারণ। তাহলে পুরো আলোচনার মূল শিক্ষা বা সারমর্মটা কি দাঁড়াচ্ছে, যদি একটা বাক্যে বলতে হয়? মূল কথাটা হলো, বিজ্ঞাপন কোনো জাদুমন্ত্র নয়, এটা একটা অ্যাম্প্লিফায়ার বা বিবর্ধক। অ্যাম্প্লিফায়ার। হ্যাঁ, এটা একটা ইতিমধ্যে কার্যকরী বিজনেস মডেলকে আরও বড় করতে সাহায্য করে। এটা নিজে থেকে কোনো ভাঙা বা অলাভজনক মডেলকে ঠিক করতে পারে না। যদি আপনার ব্যবসার মডেল শুধুমাত্র সস্তায় সিপিএ হ্যাক করা বা কম খরচে লিড জোগাড় করার উপর নির্ভরশীল হয়, তাহলে আপনি এমন একটা ভঙ্গুর ভিত্তির উপর দাঁড়িয়ে আছেন যা স্কেল করার চেষ্টা করলেই ভেঙে পড়বে। আপনি আসলে এমন একটা যুদ্ধ বেছে নিয়েছেন যাতে দীর্ঘমেয়াদে জেতা প্রায় অসম্ভব। আর অন্যদিকে সফল মডেলটা কেমন? টেকসই মডেলটা। অন্যদিকে যে মডেল বারবার হওয়া লাভজনক লেনদেন, শক্তিশালী গ্রাহক সম্পর্ক, রিটেনশন এবং সুস্থ ক্যাশ ফ্লোয়ের উপর নির্মিত, সেটাই সত্যিকার অর্থে স্কেলেবল বা বর্ধনযোগ্য। সেই মডেলকে বিজ্ঞাপন শুধু আরও শক্তিশালী করে তোলে। আবারও মনে করিয়ে দিচ্ছি সেই সূত্রটা, সিম্পল স্কেলস, কমপ্লেক্স ফেলস। সরলতায় বৃদ্ধি পায়, জটিলতা ব্যর্থ হয়। একদম। স্কেলিং মানে প্রতিদিন নতুন নতুন ট্রেন্ড বা হ্যাকসের পেছনে ছোটা নয়। স্কেলিং মানে হলো আপনার ব্যবসায়িক প্রক্রিয়ার বাধাগুলো দূর করা, যা কাজ করছে, মানে আপনার হিরো অফার, আপনার সেরা গ্রাহক, তাকে আরও শক্তিশালী করা
এবং আপনি ভবিষ্যতের জন্য যে লাভজনক বৃদ্ধির ইঞ্জিন তৈরি করছেন তা রক্ষা করা। উৎসের শেষে একটা চমৎকার প্রশ্ন তুলে ধরা হয়েছে। যদি এই সরল দীর্ঘমেয়াদী পদ্ধতিটা এতই শক্তিশালী এবং যৌক্তিক হয়, তাহলে ব্যবসার এমন কোনো জিনিসটা থাকতে পারে যা এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, যার জন্য এই পদ্ধতি অনুসরণ না করাটা যুক্তিযুক্ত হতে পারে? প্রশ্নটা সত্যি ভাবনার খোরাক যোগায়। নিঃসন্দেহে। আর আজকের আলোচনা থেকে আমার মনে হয় আরও একটা বিষয় নিয়ে আমাদের শ্রোতারা ভাবতে পারেন, মানে একটা চিন্তার খোরাক আর কি। বলুন। শুধুমাত্র স্বল্পমেয়াদী লাভ বা চটকদার মেট্রিক্সের পেছনে না ছুটে একটি দীর্ঘমেয়াদী টেকসই বৃদ্ধির চক্র বা ফ্লাইহুইল তৈরি করার জন্য যে মানসিকতার পরিবর্তন দরকার, মানে ডেটা দেখার দৃষ্টিভঙ্গি বদলানো, ধৈর্য ধরা, মূল জিনিসে ফোকাস করা, সেই পরিবর্তনের জন্য একজন উদ্যোক্তা বা বিপণনকারী হিসেবে আমরা ব্যক্তিগতভাবে কতটা প্রস্তুত? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দীর্ঘমেয়াদী কিছুটা ধীর কিন্তু নিশ্চিত সাফল্যের পথটা কি প্রতিদিনের ছোট ছোট জয়ের বা উইনিং অ্যাডের তাৎক্ষণিক উত্তেজনার আকর্ষণকে ছাপিয়ে যেতে পারে? এটা একটা বড় প্রশ্ন, যার উত্তর হয়তো আমাদের নিজেদের মধ্যেই খুঁজে নিতে হবে, এবং সেটাই হয়তো ভবিষ্যতের সাফল্য নির্ধারণ করে দেবে।